সমন্বয়ে ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যাদেশ বাতিল বা গ্রহণের দায় কার। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজাকুজ্জামান রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। রতন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। 133টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, এর মধ্যে গণভোটও ছিল। এর মধ্যে অধিকাংশ অধ্যাদেশ ইতিমধ্যেই সংসদে উপস্থাপিত হয়েছে এবং সেগুলো গ্রহণ করা হয়েছে। বেশ কিছু অধ্যাদেশ বাতিল করা হয়েছে। 11 দলীয় জোট যেটি বিরোধী দলে আছে তারা বলছে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করবার মধ্য দিয়ে বিএনপি আসলে জুলাই চেতনা থেকে সরে গেছে বা বিশ্বাসঘাতকতা করেছে। আপনার অবজারভেশন কি? আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো? ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার যখন অধ্যাদেশ জারি করেছিল তখন তার সামনে তিনটা নেসেসিটি ছিল। একটা ছিল যে দৈনন্দিন কাজ চালাবার জন্য তাকে কিছুটা অর্ডার দিয়েই কাজ চালাতে হতো, মানে রুটিন ওয়ার্ক, যেটা হ্যাঁ, রুটিন ওয়ার্ক চালাবার জন্য। দুই, জনগণের দীর্ঘদিনের কিছু আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার পরিপূরক কিছু আইনের কাজ তারা শুরু করেছিলেন। আর তৃতীয়ত হচ্ছে যে কিছু উদ্দেশ্যমূলক কাজ তারা করেছিলেন। তারা ভাবেননি যে এত দ্রুত নির্বাচন দিতে হবে, তারা আরও অনেক দিন হয়তো কন্টিনিউ করতে চেয়েছিলেন। যদি কন্টিনিউ করতে হয় তাহলে কোন আইন দিয়ে তারা পরিচালনা করবেন সেটাও তাদের ভাবনায় ছিল। এই তিনটা বিষয়ে কিন্তু তিন রকম বিষয় থাকবে। এখন দৈনন্দিন কাজ চালাবার জন্য যে অধ্যাদেশগুলো জারি করেছিলেন, নিয়ম অনুযায়ী সংসদ বসবার 30 দিনের মধ্যে সে অধ্যাদেশ যদি আইনে পরিণত না হয় তাহলে সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। এটা তারা তো জানেন, অথচ তাদের কাছে তো আইন নিয়ে পরামর্শ দেওয়ার মতো অনেক বিশেষজ্ঞ ছিলেন, তো সেটা তো তাদের জানা ছিলই। তো ফলে কোনটা পরবর্তী সরকার গ্রহণ করবে আর কোনটা করবে না একটা অ্যাপ্রিহেনশন তো তাদের ছিলই। যে কারণে দেখবেন 98টাকে যে গ্রহণ করা হয়েছে এগুলো বেশিরভাগই ছিল কাজ চালাবার জন্য যে বিষয়গুলো দরকার। একটা জিনিস সত্য যে সংবিধান সংক্রান্ত এবং দলীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সংবিধান নিয়ে প্রত্যেকটা দলের নিজস্ব কিছু ভাবনা আছে, আর প্রত্যেকটা দলের দলীয় কিছু টার্গেট আছে। সেই ক্ষেত্রে বিএনপির তো সনদের মধ্যেও অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, তো বিএনপি সেটা বিবেচনা করতেই পারে। তারা তো বলেছে যে যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোকে বাস্তবায়ন করার দায় তাদের নেই। তৃতীয়ত, যেগুলো উদ্দেশ্যমূলক অধ্যাদেশ, তার মধ্যে কয়েকটা বিষয় আছে। আচ্ছা, রাষ্ট্রপতি কি আদেশ জারি করতে পারেন? অধ্যাদেশ এবং আদেশের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, গণভোট যে আদেশে হয়েছে, আচ্ছা তারপরে আবার সংবিধান সংস্কার পরিষদের শপথ যে নিয়মে হলো, এগুলো কি কোনো আইনের মধ্যে পড়ে? আচ্ছা, যদি পরবর্তী সরকার এটা গ্রহণ না করে তাহলে তাকে আটকানোর কোনো উপায় কি আছে? এবং সবচেয়ে বড় বিষয়, যখন 2/3 সংসদ সদস্য পেয়ে গেল বিএনপি, আইনগতভাবে সংবিধান পরিবর্তন, সংবিধান সংশোধন অথবা সংবিধানের কোনো কোনো জায়গায় তাদের ইচ্ছা অনুযায়ী অথবা যেটা তাদের ইচ্ছা নয় সেই জিনিস করার মতো আইনি অধিকার, সাংবিধানিক অধিকার তো বিএনপি পেয়ে গেছে। ফলে এখন যেটা হতে পারে, পার্লামেন্টে ডিবেট হতে পারে। ইট উইল বি অ্যান এন্ডলেস ডিবেট। কিন্তু তারা তো বলছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, কিন্তু 70% মানুষ তো গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। 70% মানুষ তো আমরা অতটা আইন জানি না, আমরা কিছু দৃষ্টান্ত পড়েছি। আমরা বারবার বলেছি, বিশেষ করে আমাদের বাসদের পক্ষ থেকে বলেছি যে গণভোটের কোনো আইনি ভিত্তি থাকে না। আপনারা শুরু থেকে গ্রহণ করেন, এবং আমরা এই জন্য একটা লিখেছিলাম যে গণভোটের একটা গণবিড়ম্বনা হবে। এখন গণভোট কি? একটা জনগণের সম্মতি। আচ্ছা, জনগণের সম্মতিটা নিয়ে আইনটা হবে কোথায়? পার্লামেন্টে। আচ্ছা, পার্লামেন্টে আইনটা করবেন কারা? পার্লামেন্ট মেম্বাররা। তারা ইলেক্টেড হবেন কীভাবে? জাতীয় সংসদ নির্বাচনে। এবং এবারের নির্বাচনটা কি হয়েছে? সেটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এবং বিএনপি দলের যারা, তারা আবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই। ফলে তাদেরকে কি আপনি বাধ্য করতে পারবেন? ফলে এই জন্য হয় কি, কিছু গলার জোর আছে, কিছু আছে গায়ের জোর আছে, কিছু আছে না, কিন্তু তারা তো সংখ্যাগরিষ্ঠতার জোর আছে। বলছে যে বিরোধী জোট বলছে যে মানতে বাধ্য করা হবে, প্রয়োজন বোধে রাজপথে নামবে তারা। হ্যাঁ, সেটা তো একটা রাজনৈতিক আন্দোলনের কথা, কিন্তু যখন আপনি সংসদে বসবেন তখন তো একটা ভোটাভুটি আপনাকে করতে হবে, হাঁ জয়যুক্ত হবে সেখানে। তো যারা হায়ের পক্ষে লোক বেশি থাকলে বাইরে হয়তো আন্দোলন হবে, তারা আবার হুমকার দিচ্ছেন, কেউ কেউ আবার 26-এর মতো করে অথবা 24-এর মতো করে 26 অথবা 27-এ আবার একটা গণঅভ্যুত্থান হবে, হতেও পারে যদি জনগণ তাদের পাশে দাঁড়ায়। কিন্তু আমার যেটা মনে হয় যে জনগণের পাশে দাঁড়াবার জন্য আরও কয়েকটা ইস্যু ছিল, যেমন ধরুন 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন হলো, 9ই ফেব্রুয়ারি যে চুক্তিটা আমেরিকার সঙ্গে হলো, এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসেন পার্লামেন্টে আগে এইটা ফয়সালা করি, আমাদের সংবিধান নিয়ে আমরা বিতর্ক করতেই থাকবো, কিন্তু দেশটা যে একটা অযৌক্তিক শৃঙ্খলে আটকা পড়ে গেল এবং আমেরিকার কাছে যে এইরকম বাধা পড়ে গেল আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের সেবা খাত, আমাদের চিকিৎসা খাত, এমনকি আমরা আমাদের মতো করে বাণিজ্য করতে পারবো না। ইভেন এবার আমরা তেল কিনতে গেলেও অনুমতির জন্য চিঠি লিখতে হলো যে আমি কিন্তু অমুকের কাছ থেকে তেল কিনবো। না, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যিনি অন্তর্বর্তীকালীন সরকারেও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, তিনি বলেছেন যে আমেরিকার সাথে তো আমাদের কোনো গোপন চুক্তি নেই। এটা তো গোপন হয়নি, গোপন থাকেনি তো। এটা যদি বলতে আনডিসক্লোজার যেটা ছিল না, সেটা তো পরের দিনই তো ফাঁস করে দিয়েছে। আমেরিকা এতখানি কনফিডেন্ট যে আমি আপনাকে চুক্তি করানোর পরে আমি এটা ফাঁস করে দিলাম, আমি এটা বলে দিলাম। ফলে সেদিক থেকে দেখলে এটা তো আর আসলে গোপন নাই। এটা হচ্ছে এমন যে এটা করেছি, না মানলে তোমার খবর আছে। তো ফলে মানে এক ধরনের চাপের মধ্যে বা হুমকিতে রাখা। থাকবে। এখন এটা তো সিগনেচার করা আছে, যদি এটা হতে পারতো। আমরা একটা উদাহরণ দেখলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়া গভর্নমেন্ট বললেন যে এই ধরনের চুক্তি যেগুলো হয়েছে আমরা সংসদের পক্ষ থেকে সেই চুক্তিগুলোকে আমরা মানব না। এটা আগের সরকার করেছে এবং এই চুক্তিটা আইনি ভিত্তি আছে, কিন্তু এর নৈতিক ভিত্তি নাই। যেহেতু নৈতিক ভিত্তি নাই, পার্লামেন্ট এটাকে মানতে পারবে না। তো এইরকম জায়গা যদি এখন বিরোধী দল এবং সরকারি দল মিলে এটা করতেন, আমরা তো ভাই বিরোধী দলও নাই, সরকারি দলও নেই, আমরা জনগণের পক্ষে দুটা কথা বলি, জনগণ খুব একটা শোনে বলে মনে হয় না, আর শাসকরা তো পাত্তাই দেয় না। তো ফলে কিন্তু আমরা আমাদের যুক্তিগত, আজকেও আমরা সমাবেশ করলাম আমাদের গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে। তার মানে অধ্যাদেশ ইস্যুতে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল কে যৌক্তিক অবস্থানে আছে? যৌক্তিক অবস্থান যদি হয়, যদি বলি যৌক্তিকতা, আইনি যৌক্তিকতার প্রশ্ন তুললে তো বিএনপি তার জায়গা থেকে একটা যৌক্তিক কথা বলছেন যে আসেন পার্লামেন্টে সব ঠিক হোক। আর যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্ন বলি, অন্তর্বর্তীকালীন সরকারের তো অন্তরের মধ্যেই কিছু বিষয় ছিল যেটা প্রকাশ্য হয়েছিল অধ্যাদেশে এবং আদেশে, সেগুলোর ভিত্তিটা অনেক দুর্বল ছিল এবং কাঁচা ছিল। ফলে এখন যারা এটা নিয়ে কথা বলছেন তাদের খেয়াল রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস সময় পেলেন, এত কাঁচা কাজের দায়টা জনগণের উপর চাপিয়ে দিয়ে দিলেন কেন? আজকে একজন একটা রিড করেছেন, বোধহয় এরকম বলেছেনও যে যেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কেউ দেশ ছেড়ে যেতে না পারেন, নিষেধাজ্ঞা চেয়েছেন। আসলে এই জায়গাটা কেন হলো? তারা না দেশের পরিত্রাণকর্তা ছিলেন, এখন তারা পালিয়ে যাবেন এই কথা ভাবছেন কেন? টিকা নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের নানা ধরনের, ইভেন শিক্ষা নিয়ে হয়েছে, আমাদের চিকিৎসা নিয়ে হয়েছে, আমাদের কৃষি নিয়ে হয়েছে, ইভেন এই 18 মাসে আমাদের তেলের রিজার্ভ বাড়িয়ে রাখার মতন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে গর্ব করেছেন, কিন্তু তেল কিনে রাখার রিজার্ভ বাড়ানোর কোনো উদ্যোগ নেন নাই। এগুলোর আজকে সাফারার হচ্ছে না আমরা। তাহলে আপনারা তো অনেক ভালো কাজ করবেন বলেই জনগণের সম্মতি নিয়ে এসেছিলেন, তাহলে আপনারা যে করলেন না, জনগণ কি প্রশ্ন করবেন আপনাদেরকে? আপনাদেরকে সমস্ত দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আপনারা সেই দায়িত্বটা পালন করেননি। তো আপনার কাছ থেকে আবার শুনবো মনিয়াপা, একই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। বিরোধী জোট তো আপনাদের উপরে, আপনাদের দলের উপরে দায় চাপাচ্ছে যে আপনারা জুলাই থেকে সরে যাচ্ছেন বা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই বিশ্বাসঘাতকতা করেছেন আপনারা জুলাইয়ের সাথে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি এই সংস্কার নিয়ে যখন থেকে আলোচনা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, তখন থেকে ফার্স্ট বিএনপি প্রতিবাদ করা শুরু করেছে। এটা এইভাবে হয় না, এটা ওইভাবে হয় না। এটা সংসদে আমরা সবাই মিলে একটা আলোচনায়, যে এই সংসদে তো আমাদের মধ্যে থেকেই যাবে, এটাই বলেছিল সব দল যখন বসছিল। এটা এইভাবে সংস্কার হয় না, সংস্কারের আইনি ভিত্তি নাই এই সংস্কারের। কিন্তু বিএনপির কোনো কথাই তারা তখন শুনেন নাই এবং ইন্টারিম গভর্নমেন্টের উপর
তারা এত বেশি নির্ভরশীল ছিলেন বা ইন্টারিম গভর্নমেন্ট তাদের উপর এত বেশি প্রভাব বিস্তার ছিলেন। কাদের উপরে? আজকে যারা বিরোধী দলের তারা এই অ্যালায়েন্সরা, তাদের উপর, যে তারা যেভাবে বলছেন সেভাবেই কাজগুলো ওনারা বরং আরও এক ধাপ এগিয়ে করেছেন। তো বিএনপি কিন্তু এই যে গণভোটের আগে বিএনপি বলেছিলেন এইভাবে গণভোট হয় না, এটা আইনের মধ্যে, সংবিধানে নাই, তারা সেটা মানে নাই। তো এই গণভোটটা হতে গেলে যেহেতু সংবিধানে নেই, আরেকটা গণভোট হওয়া উচিত ছিল, যে গণভোটটা হবে কি হবে না, জনগণের এই রায়টা নেওয়া, সেটা তো নেয় নাই। সো এই গণভোটটা তারা তাদের কাছেই দেখেন দায়বদ্ধতা কতটুকু। গণভোট হওয়ার পরেও সংসদে গিয়ে এটা পাশ করতে হবে একটা সুনির্দিষ্ট সময়ে। দেখেন, বিগত রিজিমের সময় আপনারাই তো সবচেয়ে বেশি গুম, খুন এবং মামলা হামলার শিকার হয়েছেন। সেই গুম অধ্যাদেশ, এরপরে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, এরকম গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অধ্যাদেশ বা আপাতত আপনাদের দলের পক্ষ থেকে তোলা হচ্ছে না, এগুলো আপনারা এড়িয়ে যাচ্ছেন। তার মানে আপনারাও ফ্যাসিস্ট হবার পথে এক ধরনের মানসিকতা আপনারা পোষণ করেন। এখানে ভুল হচ্ছে, কারণ যে নাম্বারগুলো, যতগুলো আপনার অবজেকশন আছে, আপনি এই যে কমিশনগুলোর কথা বলেন, প্রত্যেকটাতেই কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্টের বাইরে কিন্তু একটাও দেখাতে পারবেন না। আমি বলি এটা হয় না। আইন যেখানে আপনি যদি ৭২-এর সংবিধান ধরেন, আপনি কি বলছে একবারে কিছুই হবে না তা কিন্তু বলে নাই, বলছে আসেন আমরা সংসদে আলোচনা করি, আলোচনা করে কোনটা রাখা যায় কোনটা রাখা যায় না সেটা নিয়ে কাজ করি। কিন্তু আপনি গণভোটের নাম বলে সব কিছু আপনি ঘাড়ের উপর দিয়ে চাপিয়ে বৈধ করে নেবেন, এটা তো হতে পারে না। কিন্তু আপনাদের ৩১ দফার দফা নম্বর ১-এই তো আপনারা একটা সংবিধান সংস্কার কমিশন করবার কথা বলেছিলেন। আমরা যেটা বলেছিলাম সেটা তো আমরা বলি নাই যে আমরা করব না, আমরা তো সেটার জন্য আলোচনা চাচ্ছি। আমরা যে সেটাই বলেছি, যেটার উপর নোট অফ ডিসেন্ট ছিল। আমি আবার আপনাকে বলছি, তো তাদের যদি সমস্যা থাকে, সমস্যার সমাধানের জন্য কিন্তু ইন্টারিম সরকারও বলে দিয়েছিল যে সব সমস্যার সমাধান সংসদ করবে। একটা সময় বেঁধে দিয়েছিল যে এই সময়ের মধ্যে না করতে পারলে এটা অটো পাস, বাট ওইটাও ঠিক না, ওইটাও আইনের বাইরের কথা উনি বলেছিলেন ওনারা। তো সেইখানে সংসদ যে করবে এটা কিন্তু বিএনপি আগে থেকেই বলেছিলেন, এখনও বিএনপি ওই জায়গায়। বিএনপি চান যে সংসদে এই কথাগুলো উত্থাপন করুন, কিন্তু ওনারা কথা উত্থাপন না করে একদিনেই 2বার শপথ নিয়ে ওনারা যে প্রথম শপথটাকে ভঙ্গ করলেন, এটার জবাবটা কে দিবে? কিভাবে ভঙ্গ করলেন? এটা একদিনে 2টা শপথ, এটা আমার কথা না, আইনজ্ঞদের কথা, স্বাধীন মালিক, তানিয়া আমি সহ অনেক আইনজীবীরা এই কথা বলেছেন। একদিনে যদি আপনি 2টা শপথ করেন রাষ্ট্রীয়, তাহলে আপনার প্রথম শপথটা আপনার ভেঙে যায়। হ্যাঁ, তাহলে আপনার প্রথম শপথটাই তো আপনি সংসদ সদস্য। তো বিএনপি যদি ওইটা করে, বিএনপি চায় একটা রাষ্ট্র ভালো থাকুক, সুস্থ থাকুক, গণতন্ত্র মজবুত হোক, গণতন্ত্র টিকে থাকুক। এত যুদ্ধের পরে একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে কাঙ্ক্ষিত লক্ষ্যে সবাই পৌঁছেছে। আমি সবার কথা বলবো যে বিএনপি অনেকবার রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে, কিন্তু যারা আজকে বিরোধী দল তারা কিন্তু 17টার উপর সিট পান নাই কখনোই। তো সেইখানে তারা যত সিট পেয়েছেন, তাহলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের অনেক বেশি তারা পেয়েছেন। তারপরে তারা কি চান, কিন্তু এই কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে কিন্তু আপনার হা জয়যুক্ত হয়েছে বলতে পারবে না। সেটার জন্য আপনার 2/3 মেজরিটি লাগবে। সেই 2/3 মেজরিটি হওয়ার আগ পর্যন্ত তারা পারবে না বলেই তারা ভুলভাল যা ইচ্ছা তাই বলছে এবং থ্রেট দিচ্ছে। রাষ্ট্র তো থ্রেটের জায়গা, তারাও তো আসলে সাফারার, বিগত রিজিমে তারাও তো সাফারার। তাহলে কি তারা চায় না? এই জন্যই তো মনে রাখা উচিত, সাফার করার সঙ্গেই তো মনে রাখা উচিত যে আমরা কেউ আইনের বাইরে না। যারাই আইনের বাইরে আমরা কাজ করি, হয়তো একটা সময় পর্যন্ত আমরা টিকে থাকতে পারি, কিন্তু তারপর আমাদেরকে আইনের কাছে ফিরে যেতে হয়। যদি তাই হয় তাহলে তাদের সমস্যাটা কোথায়? আপনার ৭২-এর সংবিধান কোনোখানে তো লেখা নাই যে আপনাকে একরকম দেখবে, আমাকে একরকম দেখবে, রতন ভাইকে একরকম দেখবে। সেখানে তো সংবিধানের কোনো দোষ নাই। দোষ যদি থেকে থাকে, যারা সংবিধান মানে নাই তাদের দোষ, যারা সংবিধানকে তাদের সময়ে তাদের মতো করে সংশোধনী এনেছে তাদের দোষ। তো কোনো দোষী কোনো কিছুই সারা জীবনের জন্য বিকৃত হতে পারে না, সে তার নিজস্ব আদলে ফিরে আসবে। তো নিজস্ব আদলে ফেরত দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করছি, তাদেরকে নিয়েই করার চেষ্টা করছি। তারা তো সেটা শুনছে না। তারা সংসদে, আপনি একটা জিনিস খেয়াল করেন, তারা সব কথা যেটার প্রতিবাদ করতে পারেন সেটাও করেন, যেটা পারেন না সেটাও করেন, করে তারপরে কি করেন?
তারপরে ওয়ার্কআউট করেন। তারা কিন্তু প্রথমে একদিনও ওয়ার্কআউট করেন, আপনি খেয়াল করেন যে আমি এটা না হলে আমি ওয়ার্কআউট করবো, একজন বক্তৃতা দিল দিয়ে বের হয়ে আসলো, তা না, তারা চুলচেরা হিসাব করেন, করে শেষে ওয়ার্কআউট করেন। তো তারা তো গাছেরটাও চান, তলারটাও চান। তো গাছেরটা তলারটা নিয়ে তারাই যদি সব কিছু নিয়ে থাকে, অন্যরা কি করবে? তো সংখ্যাগরিষ্ঠ দলগুলো তো সংখ্যা গরিষ্ঠ মানুষের জন্য, দেশের মানুষের জন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কি বলেছেন? যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন না, এবং যারা ভোট দিতেও যান নাই, আমি তাদের প্রত্যেকেরই প্রধানমন্ত্রী। তো একজন মানুষ যখন প্রত্যেকের প্রধানমন্ত্রী হতে চায়, তাকে সহযোগিতা করা উচিত, তার পাশে দাঁড়ানো উচিত। সেটা না করে সে কখন বক্তৃতা রাখতে পারলো, কখন রাখতে পারলো না। একজন সংসদ নেতা, 300 জন এমপির নেতা, সে 300 জন এমপির নেতা কখন বক্তব্য রাখবে কি রাখবে না, এটা যদি বিরোধী দলের পারমিশন নিয়ে বক্তব্য রাখতে হয়, তাহলে কিন্তু এটা দুঃখজনক। আপনার যে অধ্যাদেশগুলো এখনো সংসদে তোলা হয়নি, সেগুলো কি তোলা হবে? হ্যাঁ, তোলা তো অবশ্যই, অধ্যাদেশ তোলা অবশ্যই, প্রত্যেকটার চুলচেরা হিসাব হবে। সেই অধ্যাদেশগুলো কতটা আইনের, এগুলো নিয়ে কি বিরোধী জোটের যারা আছেন সংসদ সদস্য, তাদের সাথে আপনাদের সংসদীয় দলের বা বিশেষ একটি কমিটি হয়েছে, কমিটির আলোচনাও তো হবে নাকি? আলোচনা তো করাই উচিত। অবশ্যই আলোচনা হবে। সেটা যদি তারা করে খুবই ভালো, তারা যদি না করে তারা লুজার হবে, গণতন্ত্র লুজার হবে, বাংলাদেশ লুজার হবে। যদি তারা মতামত না দেয়, সেক্ষেত্রে কি এগুলো বাতিল করে দেবেন? না, সেক্ষেত্রে বাতিলের আগে আলোচনা হবে। তারা আলোচনায় অংশগ্রহণ করতেও পারে, তারা আলোচনায় অংশগ্রহণ নাও করতে পারে। কারণ বিএনপি জনগণের দল, জনগণকে বোঝানো বিএনপির দায়িত্ব। বিএনপি আলোচনা করবে। যেমন কথাটা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে, আমি মহামান্য রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি এই অধ্যায় দিতে পারেন? উনি বলেছিলেন না, আমি পারি না। তাহলে আপনি দিলেন যে? বলে যে আমাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। তো একজন রাষ্ট্রপতি, তাকে চাপিয়ে দেওয়া হলে আপনি দেখেন, এই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যে 3টা সরকারকে শপথ পড়িয়েছেন, এবং 3টা সরকার যেভাবে তাকে যে বক্তৃতাটা পর্যন্ত লাইন টু দ্য লাইন সে ওইভাবেই বলতে বাধ্য হয়েছেন। তো সেইখানে চাপিয়ে দেওয়া, এর চেয়ে বড় চাপিয়ে দেওয়া তো আর কিছু হতে পারে না। ল এটাই বলেছে। আপনারা কি এজন্যই এগুলোকে আরো বিচার বিশ্লেষণের পথ বেছে নিয়েছেন? আমরা বিচার বিশ্লেষণ করতে চাই জনগণের ভেতরে, যে আপনি যে আপনাদের টপিক যেটা, প্রশ্নগুলো সহজ, সে সহজভাবে যাতে উপস্থাপিত হয়, জনগণ যাতে বুঝে, জনগণ যাতে ওই 4টা প্রশ্নের মুখোমুখি না হয় যে প্রশ্ন বুঝি বা না বুঝি, হাতে আমার রাইট দিতেই হবে। জি, এটা তো কোনো, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ সরাসরি যাচ্ছে আলোচনায়। রতন ভাই, বিরতির আগে আলোচনা শুনছিলাম যে অধ্যাদেশ বাতিল বা গ্রহণের দায় কার, বা এটি আসলে কোনো ইস্যু কিনা, এটি পারে কিনা, বা বিএনপি যে অনেকগুলো অধ্যাদেশ তুলল না, সেগুলো নিয়ে আলোচনা শুনছিলাম। কিন্তু এই অধ্যাদেশ এবং জুলাই বা গণভোট যদি না মানা হয়, তাহলে রাজপথেই সমাধান খোঁজার সিদ্ধান্ত নিয়েছে, ঘোষণা দিয়েছে বিরোধী জোট। এবং এনসিপি বলেছে যদি গণভোট না মানে সরকার অবৈধ হয়ে যায়। এখানে 3টা বিষয় আছে। একটা হলো বিএনপি তার মতো করে রাজনীতি করবে। আমরা যখন বাসদের পক্ষ থেকে বলবো যে সামনের বাজেটে কি কি হওয়া উচিত ছিল, বিএনপি কি করেছে, আমরা একটা সমালোচনা করবই। শিক্ষার ক্ষেত্রে তাদের পদক্ষেপ যা নেওয়া দরকার ছিল, তেলের ব্যাপারে সিদ্ধান্ত কি নেওয়া উচিত ছিল, মুদ্রানীতিটা কেমন হওয়া উচিত, আমরা তো এই প্রত্যেকটা রাজনৈতিক দলের সেই দায়িত্ব, তো রাজনৈতিক দলের দায়িত্বই হচ্ছে জনগণের পক্ষে জনমত তৈরি করা। তা সেটা তো প্রত্যেক রাজনৈতিক দলই করবে। বিএনপি যেহেতু এখন ক্ষমতায় আছে, বিএনপি চাইবে তার পছন্দ অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। যারা বিরোধী দলে থাকবে তাদের দায়িত্ব হবে জনগণের পক্ষের কথাগুলো তুলে ধরা। এইটা তো রাজনীতিতে থাকবে। এটা কখনো যারা সংসদে আছেন তারা সংসদে তুলবেন, যারা সংসদে আছেন তারা রাজপথেও তুলতে পারবেন। ফলে রাজপথ তো রাজনীতির জন্য, রাজনীতি, রাজপথ, রাজধানী এবং রাজন্যবর্গ, এই কথাগুলো তো এইভাবেই আছে। তা আমার মনে হয় যে সেই রাজনীতিতে সেগুলো চলবেই। এখন যেটা হচ্ছে, যদি কেউ বলে যে গণভোট না মানলে এই সরকার অবৈধ হয়ে যাবে, এটা একটা কথার কথা, কিন্তু এটা কি যুক্তির কথা হবে? কেন, যারা বলছে তারা কি না বুঝেই বলছে? না, গণভোটের ম্যান্ডেট কি এই জন্য এটা ছিল? আমরা বলি যে ভোটের মধ্যে আপনি কি জানতে চেয়েছেন, ওখানে তো বলাই ছিল গণভোটের যে 4টে বিষয়, তার মধ্যে সংস্কার চান কি চান, শেষে বলা হয়েছিল
যে 30টি প্রশ্নে একমত হয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলা, আর যে প্রশ্নের নোট অফ ডিসেন্ট আছে সেটা সেই দল তার মতো করে তার ইস্তেহার অনুযায়ী করবে। তাহলে বিএনপি যদি বলে, গণভোটের সময় তো ওই কথাটাই আমি বলেছি। আমি জানি না বিএনপি কি বলবে, কিন্তু বিএনপি এরকম যদি বলে তাহলে কি আপনি পারবেন? আবার উল্টো ঘটনা ঘটে যেতে পারতো। কখনো কোনো সংখ্যা একটা ফ্যাক্টর। পার্লামেন্টে যদি বিএনপির সিট থাকতো 167, তাহলে তার সংখ্যাগরিষ্ঠতা আছে, সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু এই বিএনপি তখন আবার সংবিধান সংশোধনের সংখ্যাগরিষ্ঠতা থাকতো না। তখন আবার বাকি যারা, তারা তখন এই নাম্বার দিয়েই বিএনপিকে কিন্তু আউট নাম্বার করে দেওয়ার চেষ্টা করতে পারতেন। সেটা তাদের নাই, যে কারণে হয়েছে কি, এখন কিছু কথা থাকবে পার্লামেন্টের ভিতরে, কিছু কথা থাকবে পার্লামেন্টের বাইরে, কিন্তু এর মধ্যে আড়ালে চলে গেল 2-3টা বিষয়। যেমন আমরা অনেক দিন ধরে চেয়েছিলাম যে দুর্নীতি দমন কমিশনটা কি আসলে দুর্নীতি দমনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে নাকি বিরোধী মত দমনের কাজে ব্যবহৃত হবে। তাহলে দুর্নীতি দমন কমিশন স্বাধীন, সক্ষম, এরকম দুর্নীতি দমন কমিশনের প্রত্যাশা আমাদের ছিল। আমরা বিচার বিভাগ কি নির্দেশিত বিচার বিভাগ হবে, নিয়ন্ত্রিত বিচার বিভাগ হবে, না স্বাধীন মর্যাদা সম্পন্ন বিচার বিভাগ হবে? তাহলে বিচার বিভাগের প্রশ্নটা এখানে আলোচনার বিষয় ছিল। কিংবা আমাদের যে সাংবিধানিক কমিশনগুলো ছিল, কমিটিগুলো ছিল, সেগুলোর ক্ষেত্রে কি হবে? আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে সবাই কথা বলা উচিত, এবং এটা বিএনপিকেও বলা উচিত। আপনিও কিন্তু এতদিন ধরে এই কাজগুলো করেছিলেন, দাবিগুলো করেছিলেন। কিংবা এখন গুম নিয়ে যে প্রশ্নটা এসছে, তাহলে কি আজ পর্যন্ত কোনো রাষ্ট্রীয় বাহিনী তারা কি বলেছিল যে তারা কোনো একটা অন্যায় করেছেন? তারা সবসময় বলছে উপরের নির্দেশে করেছেন। তাহলে উপরটা বহাল থাকলে এই বাহিনী সবসময় উপরের নির্দেশে কাজ করবে। এই জন্য তো আমাদের একটা কথা ছিল, উপরটা কোথায় সেটা আমরা দেখতে চাই। তো এখন গুমের, নির্যাতনের অথবা ধরে নিয়ে যাওয়া, ইভেন ব্রিটিশ আমলেও একটা আইন ছিল রাত্রেবেলা কাউকে গ্রেপ্তার করা যাবে না, যে কারণে স্বদেশী আন্দোলনের অনেক নেতাদেরকে পুলিশ গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন, সকাল হওয়ার পরে তারা গ্রেপ্তার করতেন। আর এখন তো আমরা রাত্রেবেলা বাড়ি লন্ডভন্ড করে ফেলতে দেখি। সব গ্রেপ্তার রাতেই হয়। রাতেই হয়। তো ফলে এগুলো আমরা কি আলোচনার মধ্যে আনতে পারবো না? আমরা দীর্ঘদিনের একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, রাষ্ট্রীয় বাহিনীগুলোর নির্বিচার নিপীড়ন চালানোর ক্ষমতা বন্ধ করা, তাদেরকে জবাবদিহির মধ্যে নিয়ে আসা, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ যদি তছরূপ কেউ করেন তাকে আইনের মধ্যে নিয়ে আসা। ইভেন আজকে দেখুন 1 লক্ষ কোটি টাকার মতো ঋণ খেলাপি আছে মাত্র 120 জনের, এবং এর মধ্যে সংসদের যে সংসদ সদস্যরা আছেন তাদেরও প্রায় 30,000 কোটি টাকার মতন তাদের খেলাপি ঋণ হয়ে আছে। তাহলে আমরা দেশের মানুষকে নীতি শেখাবার আগে নীতির চর্চাটা প্রথমে সংসদে হওয়া উচিত না? যে সংসদে প্রথম হওয়া উচিত যে সংসদের সংসদ সদস্যরা প্রথম তারা ঋণ খেলাপির এই দুর্নাম থেকে মুক্ত হবেন, তারপরে আমরা জনগণকে বলবো সময় বেঁধে যেতে পারে। হ্যাঁ, সেগুলো নিয়ে যদি আলোচনা হয়, এগুলো নিয়ে যদি ডিবেট হয়, তাহলে মানুষ বুঝবে যে হ্যাঁ, এই সংসদ জনগণের ট্যাক্সের টাকায় জনগণের পক্ষে কথা বলার সংসদে পরিণত হয়েছে। এখন যদি এই ধরনের বিতর্কগুলো বাদ দিয়ে অন্য বিতর্ক আসে, মানুষ মনে করবে এটা কি সময় ক্ষেপণ করা, এটা কি সংসদ কি একটা বক্তৃতা চর্চা করার জায়গা? প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ করে আমরা কি এখানে শুধু এই ধরনের বিতর্কগুলোই শুনবো? ফলে আমার মনে হয় যে সংসদ সদস্যরা অবশ্যই দায়িত্ববান, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে গিয়েছেন, সেখানে জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা তারা রাখবেন, আর সাথে সাথে এটাও রাখবেন ক্ষমতায় যারা আছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এটা যেমন একদিকে ব্রুট মেজরিটি উইথ ডেমোক্রেটিক রেসপন্সিবিলিটি, আমরা যেন বলতে চাই ব্রুট মেজরিটি উইথ বিগার রেসপন্সিবিলিটি, এইটার চর্চা যেন সংসদে হয়। জি, আপনার কাছে আবার শুনবো, আমরা একটু মনিয়াপার কাছ থেকে শুনতে চাই। মনিয়াপা, যে বিষয়টি সেটি হচ্ছে যে হয়তো রাজপথে রাজনৈতিক দলগুলো নামবে, এটি খুবই স্বাভাবিক, কিন্তু হচ্ছে ব্রুট মেজরিটি কিন্তু এক ধরনের বিপদ সংকেত। শেখ হাসিনা কিন্তু এই ব্রুট মেজরিটি বা অ্যাবসলিউট পাওয়ার ব্যবহার করে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, জনগণকে ভুলে গিয়েছিল, জনগণ সরে গিয়েছিল তার কাছ থেকে। বিএনপিও আমরা দেখছি যে রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসেবে বিএনপি কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ডের দিকে একটু নজর কমেছে কিনা আপনার কাছে কি মনে হয়? আমাদের কাছে মনে হচ্ছে আপনার কথার যুক্তি আছে কিছুটা, কিন্তু সম্পূর্ণ আমি মনে করি না যে এটা ঠিক। কারণ আপনি দেখেছেন যে বিএনপি গত রাতে আপনার দলীয় মিটিং করেছে স্ট্যান্ডিং কমিটির, এবং এই যে 2-3 মাস প্রতিদিন বাঘে ধরার মতো নির্বাচন হবে কি হবে না, নির্বাচন করার আগে যখন একজন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান নিজে বলে যে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে,
এই ধরনের কথা যখন বলে তখন আপনার বুঝে নিতে হবে যে ষড়যন্ত্রের ডালপালা কতটা বিস্তৃত। সেই বিস্তৃতর মধ্যে আপনি দেখেন এই যে ব্রুট মেজরিটির কথা আপনি বললেন, সেটার পরেও কিন্তু বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রথমে বিরোধী দলের বাসায় গিয়েছেন ব্যক্তিগতভাবে, যেটা বাংলাদেশের ইতিহাসে নাই। শুধু বিরোধী দলীয় নেতা একজনের বাসা যান নাই, 6 সিট পাওয়া যে ইয়াংরা তাদের বাসায় পর্যন্ত গিয়েছেন। আপনি স্পিকার দায়িত্ব নেওয়ার 1-2 দিন পরে স্পিকারের ওয়াইফ মারা গিয়েছেন, সেইখানে জানাজায় দাঁড়িয়ে আপনার মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার জন্য নিজের পাশে জায়গাটা রেখেছেন। এই যে আন্তরিকতা, এই যে সৌহার্দ্যতা, এটার অর্থ কি বোঝায়? যে আমরা গণতন্ত্রটাকে শার্প করার জন্য আসেন, আমরা সবাই মিলে কাজ করি, এটাতে দ্বন্দ্ব বাড়ানোর জন্য না। কিন্তু আপনি যদি এটাকে দুর্বলতা ভাবেন, সেটা হলো অন্য হিসাব। যে আমি যে কোনোভাবেই, আপনার মনে আছে যে আওয়ামী লীগ 91 সালে বলেছিল যে আপনার সূক্ষ্ম কারচুপি হয়েছে, আরেকবার পরের বার বলেছিল স্থূল কারচুপি হয়েছে, এবং বলেছিল যে দাঁত ভাঙা, তাকে আমি একদিনও শান্তিতে থাকতে দিব না, অথবা বলেছে তার বাড়িতে আমি ঘুঘু চড়াবো। এই কথাগুলো, শব্দগুলো কিন্তু এখনো কানে বাজে। এই কারণে বাজে যে আজকে তাদের যে চলে যাওয়াটা যেভাবে, যে করুণভাবে হয়েছে, যে জঘন্যতরভাবে হয়েছে, সেটার জন্য তারাই দায়ী ছিল। সেখান থেকে 17 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা নিয়ে নিজে কিন্তু চেষ্টা করছেন এই যে প্রটোকল ভেঙে কাজ করার জন্য, জনগণের পাশে গিয়ে কাজ করার জন্য, বিরোধী দলের পাশে থেকে কাজ করার জন্য, সব কিছু মিলে। এখন তারপরেও যদি আপনার, এবং এই জায়গাটা আরেকটু বলতে চাই যে উনি যখন দায়িত্ব নিলেন সেই দিন থেকে কিন্তু রমজান শুরু হলো, যেটা একটা ইসলামিক দেশ হিসেবে, সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে, যেটা খুবই দুঃখজনক হলেও সত্যি, যে রমজানের যে জিনিসপত্রের দাম বাড়ানো হয়, সিন্ডিকেটের যে অত্যাচার শুরু হয়, সেখানে কিন্তু চেষ্টা করেছেন উনি পাশে থাকার। এবং 28 দিনে 28 রকম কর্মসূচি এই রমজানের মধ্যে কিন্তু ওনার বন্ধ থাকে না। পাশাপাশি আন্তর্জাতিক যে যুদ্ধটা শুরু হয়েছে, সে যুদ্ধের পরেও আমরা সবাই জানি বাংলাদেশ উন্নয়নশীল একটা দেশ, তার অনেক সমস্যা, এমনি আমাদের অর্থনীতি চরম দুর্বলতার মধ্যে আছে, যেটা রতন ভাই বললেন। আমাদের অনেক কিছু, আমাদের গণতন্ত্র নাই বললেই চলে, এরকম ছিল। এই জায়গা থেকে আমরা জাস্ট হাতে কিছু কাজ করার সুযোগ পাচ্ছি, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য এই যুদ্ধবিগ্রহ দেশেও কিন্তু আমরা চেষ্টা করছি যে ভালো কিছু করার জন্য। তেলের দাম বাড়ে নাই, অথচ অনেক উন্নত দেশে তেলের দাম বেড়েছে। অর্থমন্ত্রী সংসদে তো একটি তথ্য উপস্থাপন করলেন, সেখানে বর্তমান এমপিরাই 11,117 কোটি টাকা ঋণ খেলাপি। এর মধ্যে আদালতের নির্দেশেই 3,330 কোটি 8 লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। আমি মনে করি এটি কি আপনি কিভাবে আইন সবার জন্যই সমান, একদম সমান হওয়া উচিত। সমান কই? তারা ঋণ খেলাপি থাকলে তো আসলে নির্বাচন করতে পারবার কথা না। এটা তো বিএনপির কিছু করার নাই। আপনার নির্বাচন করতে দিয়েছে কে? আদালত থেকে পারমিশন নিয়ে নির্বাচনটা করেছে। বিএনপি মনোনয়ন দিয়েছে, দেওয়ার আগে হয়তো জানেন না যে কে ঋণ খেলাপি, কে ঋণ খেলাপি না। আদালতের যদি পেপারস আপনি রেডি করেন, কাগজ তো কাগজে কথা বলে, এখানে মানুষের কথা বললে তো হবে না। এখন ওখানে যে সিস্টেমটা আছে যে আপনার 10% দিয়ে ঋণটাকে, খেলাপি ঋণটাকে রেগুলার করা যায়, তো আপনি রেগুলার করে যদি কেউ নির্বাচন করে, তাকে তো আপনি কিছু করতে পারেন না, আইনের ইসে ধরতে পারেন না। সে কেউ যদি বলে রাষ্ট্রের চরম খারাপ অবস্থা দেখিয়ে যে এই অবস্থা ছিল, আমার ব্যবসায় সমস্যা ছিল, আমি বিরোধী রাজনীতি করতাম, আমাকে ব্যবসা করতে দেয় না, কিছু করতে দেয় না, আমি কোথায় পাবো এই টাইমটায় টাকা, আমাকে কিছু সুযোগ দেওয়া হোক। পৃথিবীর সব দেশেই ব্যবসায়ীদের জন্য কিন্তু একটা ফ্যাসিলিটিস আছে, সুযোগ। যে সুযোগটা যদি, আমি মনে করি প্রত্যেককেই দেওয়া উচিত, এবং প্রত্যেকের মধ্যে সংসদ সদস্যরাও তো মানুষ, না, সেই হিসেবে তাদেরও সুযোগ একটা দিয়ে। বৈরী রাজনৈতিক পরিবেশের সময় হয়তো তারা এরকম বিপর্যয়ের মুখে পড়েছে, এখন তো বদলে গেছে। হ্যাঁ, এখন সুযোগটা আদায় হবে বলে আপনি 45 দিনের 44 দিনের সরকারকে
আপনি এত বড় বড় কথায় বিদ্ধ করতে পারেন না আমার মনে হয়, কারণ সরকারের তো করছি না, সময় সুযোগ অন্তত দিতে তারা ওটা হবে পরিশোধ করবে। এবং সরকারের নলেজেও আছে ঋণ খেলাপি যে তার ঘরের মধ্যে আছে এবং এই মুহূর্তে রেগুলার ভাবেই তারা আছে। রেগুলারটা রেগুলার হোক বারবার, সেটাই আমরা চাইবো এবং একটা সময় তারা ওখান থেকে সরে আসুক। ব্যবসা করা আর রাজনীতি করা দুইটা তো করতে কাউকে বলে নাই। তার ব্যবসা সে ছেড়ে দেক, অন্য কাউকে দিয়ে দেক, আত্মীয় স্বজনদের দিয়ে দেক, তার তো এইটার দরকার পড়ে না। আমি মনে করি এই জায়গাটায় সরকার অবশ্যই দৃষ্টি দিবেন, সুদৃষ্টি দিবেন এবং কঠোর হওয়া উচিত। কঠোর হবেন। জি আপা, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আপা আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আমরা এবার একটু হাম পরিস্থিতি নিয়ে, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। গত কদিনে সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে, প্রচুর শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে, অনেকেই মারা গেছেন। এটি আসলে এই ব্যর্থতার দায়ভার কার? হামের টিকা বা এই যে প্রয়োজনীয় 5টি রোগের টিকা, এটি তো শিশুর জন্মগত অধিকার। গত 2-3 বছর ধরে কেন দেয়া হলো না? এই দায় কার আসলে? দেখেন, আমি যতটুকু শুনেছি যে 18-র পরে থেকে এই টিকার এক ধরনের নেগলিজেন্সি ছিল এই টিকাগুলোর, মানে ইপিআই কার্যক্রমে। হ্যাঁ, ইপিআই কার্যক্রমে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের সময় ইন্টারিম গভর্নমেন্ট প্রধান থেকে শুরু করে অনেকেই বলেছেন যে টিকা আমরা নিজেরাই আবিষ্কার করব, টিকা আনার কোনো প্রয়োজনই বোধ করে নাই। যাও কম আসতো আগে, এটা প্রয়োজনই বোধ করে না। অথচ এই টিকায় বাংলাদেশের শিশু মৃত্যুর হার যে কতটা, মানে আমরা ইন্টারন্যাশনাল যদি এনজিওগুলোর দিকে লক্ষ্য রাখি, বাংলাদেশ কতটা যে এগিয়ে ছিল যে চিন্তাই করা যায় না। গর্ভকালীন মায়ের মৃত্যু, পলিও, এই জায়গাগুলো। আপনি সবচেয়ে দুঃখজনক যে জলাতঙ্ক, যে এই যে বিড়াল কুকুর কামড় দিলে জলাতঙ্কর টিকাটা, সেটা পর্যন্ত আনা হয় নাই। আমি মনে করি যে এই যে শতাধিক শিশুর যে মৃত্যুর মুখে ঢলে পড়লো, যাদের এই দেশকে প্রিজাইড করার কথা ছিল, এই দেশের আগামী দিনের রাষ্ট্র চালানোর কথা ছিল, তারা আমাদের কাছ থেকে চলে গেল। কখনো না কখনো রাষ্ট্রের দায়িত্ব থাকবে। তো আমাদের কাছ থেকে চলে গেল এই মানুষগুলো, এই বাচ্চাগুলো। তাদের কি অপরাধটা ছিল? সেই এই একটা মানুষকে মারার জন্য মৃত্যুদণ্ড তার শাস্তি হয়, মিনিমাম যাবজ্জীবন তার শাস্তি হয়। যদি 302 ধারার শাস্তি হয়, এই সরকারের এই মানুষগুলোকে কি এই শাস্তির আওতায় আনা উচিত না? আপনি মনে করেন? এই যে কোনো, আপনি যদি, আমি একজন রাস্তায় কেউ কাউকে মারলো, তার জন্য যদি এত জেল জুলুম থাকতে পারে, এত বড় ঘটনা যে জেনে বুঝে করলো, টিকা না থাকলে কি হতে পারে তারা কি জানে না? আবার আমরা শুনছি গুটি বসন্তও ফিরছে। হ্যাঁ, তো এই তারা জানে না যে এই টিকাগুলো যেটা জিরোতে চলে গেছিল, গুটি বসন্ত, আপনার এখন যে পানি বসন্তটা হয় সেটাই কিন্তু কেউ মারা যায় না। তো আপনার গুটি বসন্ত যদি ফিরত আসে, তাহলে কি অবস্থাটা হতে পারে? তা এই যে এদেরকে আমি মনে করি খুব তাড়াতাড়ি শাস্তির আওতায় আনা উচিত এবং যত তাড়াতাড়ি। এই যে গতকালকে থেকে আপনি বলছেন 2018 সালের পর থেকে কম ছিল, রেশিওটা কম ছিল, কিন্তু 18 মাসে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসে কোনো টিকাই আনা হয় নাই। অথচ তারা এনজিও সরকার বলে, তাদের স্বাস্থ্য যে উপদেষ্টা ছিল সে কি কাজ করছে আমরা কয়দিন তাকে দেখেছি। এবং স্বাস্থ্যতে যত অনিয়ম সমস্ত বাংলাদেশে, একদম জেলায় জেলায়, থানায় থানায় যত অনিয়মটা স্বাস্থ্য হয়েছে এবং এই 18 মাসে আরো যতটা কন্টিনিউয়াসলি হয়েছে, তাদের তো আমি মনে করি যে আইনের মুখোমুখি করা উচিত, শাস্তির মুখোমুখি অবশ্যই করা সরকার উচিত। কি করে এটা আসলে ব্যাকআপ দিবে কিভাবে? এই যে এটা যতটা সম্ভব, সরকার তো জানেনই আপনি যে 1-1.5 মাস দায়িত্বে আছে। হ্যাঁ, শুরু করেছে, টিকাটা নিয়ে এসেছে এবং আরো পাইপলাইনে আসছে। আমার মনে হয় যে যারা একদম সিরিয়াস কন্ডিশনে, তাদের তো একটা সময় থাকে যে টিকা দেওয়ার পরে আর রোগীকে বাঁচানো যায় না, যদি তার ইমিউনিটি ওই পর্যায়ে না থাকে, টিকা দিলে তো আর কাজ হয় না। তো এখন আল্লাহর উপর নির্ভর করা, আর বাকিদের যারা আছে, যারা প্রাইমারি শনাক্ত হয়েছে বা যারা শনাক্ত হয় নাই, তাদেরকে টিকাটা জরুরি ভিত্তিতে, আমি বলবো এই সরকারকে জরুরি দায়িত্বশীল মানুষের দায়িত্বহীনতার ভরসা আল্লাহর উপরে করলে হবে না। আমি তো দায়িত্বের কথা ফাঁকি দেই নেই, তদবিরও আছে, তকদিরও আছে, দুইটাই আছে। আপনি যে তদবির করেন না, আপনি শুধু তকদিরের উপর ডিপেন্ড করছেন, অথবা আপনি জনগণকে ব্লাফ দিচ্ছেন যে আপনি স্বয়ংসম্পূর্ণ হবেন, আপনি কোনো চেষ্টাই করেন না, আপনি স্বয়ংসম্পূর্ণ কিভাবে হবেন? আপনাকে সেই জন্য আইনের আওতায় আসতে হবে। আর দ্বিতীয়ত,
আমি আমি গডকে সবসময় স্মরণ করি, কিন্তু কাজ করেই স্মরণ করি। গড কিন্তু বলে নাই যে তোমার মুখে আমি যে খাবারটা তুলে দিয়ে আসবো, তোমার খাবারটা তোমাকেই অর্জন করতে হবে, আনতে হবে, রান্না করতে হবে, বাড়তে হবে এবং খেতে হবে, এবং তারপরে সব কিছু পরিষ্কার রাখতে হবে। এটাই তো সিস্টেম। তো আপনি সিস্টেমের বাইরে গেলে তো কোনো কিছুই হবে না, শুধু গডের উপর ভরসা করে থাকা। তো আমাদের সরকার এটা করছে, এবং খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ মানে আমাদের সফলতার দরজায় পৌঁছবো। কিন্তু যেটা ঘটে গেছে সেখানে আমাদের কারো হাত ছিল না। জি রতন ভাই, একই বিষয়ে হাম এটা প্যান্ডামিক আকারে ছড়িয়ে পড়ছে। হাম তো আসলে আমরা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, আমরা না, গোটা পৃথিবীতেই। একসময় হামের প্রাদুর্ভাব হতো 2 থেকে 3 বছর পর পর, রিপিটেড হতো। টিকাদানের পরে এটা দেখা গেলো এটার ডিউরেশনটা বেড়ে গিয়ে 5 থেকে 10 বছর পর পর হতো। কিন্তু বাংলাদেশের সমস্যাটা হয়েছে হামের ফ্যাটালিটিটা অনেক বেশি, মানে মৃত্যুর হারটা বেশি। এই কারণে 1998 সাল থেকে যখন সম্মিলিত টিকা পুষ্টি প্রকল্পটা চালু হয়, তারপর থেকে কিন্তু আপনার খেয়াল করে দেখবেন বাংলাদেশে রেড লাইনে চলে গেছে। হ্যাঁ চলে গিয়েছিল। গত সময়টাতে যেটা দেখা গিয়েছে যে 5 বছরের জন্য 1,06,100 কোটি টাকার একটা প্রকল্প ছিল, যে 5 বছরের টিকাদানের জন্য। এই প্রকল্পটা কিন্তু অনুমোদনও হয় নাই, এটা নিয়ে কোনো অগ্রগতিও হয়নি। কোন সরকারের সময়? সেটা 2025 সালের ফেব্রুয়ারিতে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো ফলে ওনারা কি এটার গুরুত্ব অনুধাবন করেননি? ওনারা মনে করছেন তো হবে না কিছু। মানে ব্যাপারটা হলো কি, যার যেখানে মানে দায়িত্ব, সিনসিয়ারিটির অভাব, সিনসিয়ার না, অজ্ঞতা আচ্ছা। এবং উদাসীনতা। অজ্ঞতা হচ্ছে যিনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন তার এই ব্যাপারে জানা ছিল না। দ্বিতীয়ত এই ব্যাপারে তার উদাসীনতা ছিল, যে কারণে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার খুব বলেছিলেন না, তারা দেশ বিদেশ থেকে কত নামি দামি লোকদেরকে উড়িয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু স্বাস্থ্যের দায়িত্ব দিয়েছিলেন এমন একজন মানুষকে যিনি স্বাস্থ্য সম্পর্কে তার ধারণা নেই। তাকে হয়তো ঋণ বিতরণ কর্মসূচি নিয়ে তার হয়তো কিছু দক্ষতা থাকতে পারে, প্রশাসনিক কিছু বছর দক্ষতা গ্রামীণ থাকতে পারে। ব্যাংকে হ্যাঁ, চাকরি করতেন। কিন্তু যার যেখানে দায়িত্ব সেটা না পালন করলে বাংলাদেশের মতন দেশে 3টা সেক্টরকে সবসময় খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। একটা হলো আমাদের কৃষি, যে কোনো সময় খাদ্য ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। 2 নম্বর হচ্ছে আমাদের স্বাস্থ্য, যে কোনো একটা স্বাস্থ্য ঝুঁকি হলে গোটা পৃথিবীতে আমাদের পপুলেশন ডেন্সিটি সবচেয়ে বেশি, যে কোনো একটা সংক্রামক ব্যাধি এত দ্রুত এখানে ছড়াতে পারে, যেটা অন্য দেশে, যেখানে জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 48 জন, আর যেখানে জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 1250 জন, সেখানে সংক্রামক ব্যাধি কত দ্রুত কিন্তু ছড়ায়। রতন ভাই, কথা হচ্ছে উপদেষ্টা হয়তো খেয়াল করেননি, বা প্রধান উপদেষ্টাও হয়তো খেয়াল করেননি, কিন্তু যারা দায়িত্বশীল চেয়ারে যারা ছিল, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্যের নানান সেক্টরে, তারাও কি এটি অবহেলা করেছেন না? না, সেই এখানে জায়গাটিতেও এখানে ঘাপলা 3টা ছিল। বিষয় আমার কাছে খুবই বিবেচনার মনে হয়, আপনারা একটু ভেবে দেখবেন। একটা দোষর খোঁজার সংস্কৃতি তৈরি হয়েছিল, একটা মব তৈরি করার চেষ্টা করা হয়েছিল। ফলে এই প্রশাসনিক কর্মকর্তারা তারা তো আতঙ্কে ছিলেন যে কে যে দোষর। এই দোষর খুঁজতে গিয়ে অনেক সময় ভাসুরকে আড়াল করা হয়েছে, যে সেখানে দুর্নীতি যে কমে নাই, বরঞ্চ দুর্নীতির অজুহাতে অনেককে যে দায়ী করা হয়েছে সেগুলো আমরা দেখেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রিয় থাকা যায় সেই চেষ্টাটাও করেছেন। আমরা সময় দেখেছি না, ডিসিরা 5 কোটি টাকা নিয়ে চলে গেছে যে তার বদলিটাকে ঠেকানোর জন্য। তা ডিসিরা 5 কোটি টাকা নিয়ে গিয়েছিলেন কেন? আবার অনেকে ডিল করেছেন 10 কোটি 15 কোটি টাকায়, এগুলো তারা ডিল করলেন কেন? তার মানে দেখুন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার কথা বলে যখনই কেউ ক্ষমতা পেয়ে গেলেন, তখনই তারা কিন্তু দুর্নীতির এইটার চক্রের মধ্যে আটকা পড়ে গেলেন। ফলে একদিকে দুর্নীতি দুঃশাসন সেটা তো দূর হলোই না, আর একদিকে দমন পীড়নের নতুন পথ হলো। আগে ছিল রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র দিয়ে দুর্নীতি করা, দমন পীড়ন করা, এরপর হলো মব দিয়ে একটা দমন পীড়ন করা। তৃতীয়ত হলো অন্তর্বর্তীকালীন সরকারকে তোয়াজ করে টিকে থাকার একটা মানসিকতা। ফলে তখন জনগণের যাই হোক না কেন, নিজেদের অবস্থানটা টিকিয়ে রাখবার একটা চেষ্টা প্রশাসনিক কর্মকর্তারাও করেছেন। ফলে সেক্ষেত্রে আবার একটা আওয়াজ উঠেছিল না যে আমরা দেশ বিদেশের সেরা সেরা মানুষদেরকে নিয়ে এসেছি। ফলে সেরা মানুষদের প্রতি একটা সেরা তৎপরতাটা মানুষ প্রত্যাশা করেছিল। সেটা আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে চূড়ান্ত অবহেলা হতে দেখেছি, কৃষির ক্ষেত্রে যে অবহেলা হতে দেখেছি তার ফলাফল এখন আমরা পাবো। আর শিক্ষার ক্ষেত্রে যে দুর্দশার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যাওয়া হয়েছে, যে অটো পাসের যে জায়গা এবং যে মনস্তত্ত্বটা তৈরি করা হয়েছে, এটা সাফারিংসটা আমরা টের পাবো আজ থেকে 10 বছর পরে, 15 তাহলে বছর পরে। এগুলোর তো জবাব নির্বাচিত সরকারের নেওয়া উচিত। 2টা জিনিস খেয়াল করতে হবে। আমরা অভ্যুত্থান করেছিলাম একটা উন্নততর আকাঙ্ক্ষা থেকে। অভ্যুত্থানের পরে ওই আকাঙ্ক্ষার মৃত্যু ঘটিয়ে
কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা চেষ্টা করা হলো, যার ফলে আপনি একসময় বলেছিলেন না যে ব্রুট মেজরিটি কখনো কখনো অ্যাবসোলুট শাসনের দিকে নিয়ে যায়, অ্যাবসোলুট পাওয়ার অ্যাবসোলুট করাপশনের দিকে নিয়ে যায়। সেটা নির্বাচনের মাধ্যমে হতে পারে, সেটা এই ধরনের অভ্যুত্থানের পরেও হতে পারে। কিন্তু যদি মেজরিটি উইথ রেসপন্সিবিলিটি, আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কাতেও অভ্যুত্থান হলো, অভ্যুত্থান তো নেপালেও হলো। ফলে তারা কিন্তু ওই অভ্যুত্থানের পরে দায় নিয়েছে, আর আমরা অভ্যুত্থানের পরে দমনের পথে চলে গেছি। এবং সেইটার ফলে হয়েছে কি, মানুষের মধ্যে ডিভিশনটা তৈরি হয়েছে বেশি, যতটা ড্রিম হওয়ার কথা ছিল। তার চেয়ে বেশি ডিভিশন হয়েছে। তার চেয়ে বেশি ডিভিশন আছে। আমাদের চেয়েছিলাম ড্রিম, পেয়েছিলাম ডিভিশন। জি, রতন ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে রতন ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, এবার একটু আপার কাছ থেকে আলোচনা শুনতে চাচ্ছি। বৈশ্বিক যে দুর্যোগ চলছে জ্বালানি নিয়ে, আমরাও এক ধরনের ভিকটিম। আমরা সরকারের নানামুখী উদ্যোগ দেখছি, সাশ্রয় বা কৃচ্ছতা সাধনেরও উদ্যোগ দেখছি। এগুলো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের জন্য তো বিকল্প পথ খুঁজতেই হবে। সরকারের এমন কোনো উদ্যোগ দেখছেন কিনা, না আরো বড় ধরনের কোনো বিপর্যয়? অবশ্যই উদ্যোগ দেখছি। যেমন ধরেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন ভার্চুয়ালি। হ্যাঁ, এবং তেল নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন বলেছেন। এরপর ভারত থেকে প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে ডিজেল যথাসাধ্য দিয়েছেন, আমরা গ্রেটফুল এই দুঃসময়ে। কিন্তু ভারতের তো ডিজেলের দাম বেশি আমাদের এখানে। উপায় নাই তো, আমাদের তো নিতে হবে কোথা থেকে, আমাদের তো এই মুহূর্তে তো আমাদের কাছে উপায় নাই। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার আপনার বলেছে যে এই সমস্যাতে যখন পৃথিবীর অনেক উন্নত দেশে 40% পর্যন্ত দাম বেড়ে গেছে, আমরা কিন্তু এখনো দাম বাড়াইনি। কতদিন এই সাবসিডি, কতদিন? এর তো বিরূপ প্রভাব জনগণের উপরে ভিন্নভাবে পড়বে। বাংলাদেশের জনগণ দুই রকম প্রভাব ফেলে, তিন রকম। এটা খুবই দুঃখজনক। একটা হচ্ছে কোনো ক্রাইসিসের নাম শুনলে সব পরিমুটি করে ঝাঁপিয়ে পড়ে সেই ক্রাইসিসের উপর। আপনার লবণের কথা মনে আছে নিশ্চয়ই। 1 কেজি লবণ হলে যেমন একটা 4-5 জনের সংসারের একজন, আমি নারী হিসেবে বলছি, প্রায় মাসখানেক চলে যায়। সেইখানে আপনার লবণ কেনার জন্য সে কী অবস্থা, এক একজন 20 কেজি 50 কেজি লবণ কিনে রাখার, যে 5 বছরের 10 বছরের লবণ কিনে রাখলো। ঠিক তেলের অবস্থাও একই। আপনি দেখেন যে অকটেন এবং পেট্রোল এটা কিন্তু বাংলাদেশ উৎপাদিত হয়। আপনার ডিজেলটা আমদানি করতে হয়। তাদের তো ডিজেলে কয়টা গাড়ি, এই যে হুন্ডাগুলো যে লাইন দিয়ে রাখছে গাড়িগুলো সব অকটেন পেট্রোলের। তারা এটাই বুঝে না ক্রাইসিস কিসের, চিলের পিছে দৌড়াচ্ছে কানে হাত না দিয়ে। এটা আমি মনে করি সরকার, বিরোধী দল সবাই, আপনারা যারা সাংবাদিকরা আছেন, প্রত্যেকেরই এই জায়গাটায় টাচ করা উচিত। তাদের প্রত্যেককে বোঝানো উচিত যে তোমার তো এই তেলের সমস্যা হচ্ছে না, ডিজেল না হলে এই তেল উৎপাদনের সমস্যা হতে পারে, ইলেকট্রিসিটি চালাতে সমস্যা হতে পারে, ফ্যাক্টরিগুলো চালাতে সমস্যা হতে পারে, ধানের আপনার খেতে পানি দেওয়া সেচে সমস্যা হতে পারে। এই জিনিসগুলো, এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটা জায়গা। আমাদের সরকারের টেনশনটা ওই জায়গায়। কিন্তু যারা এই যে লুটা বাটি ঘটি বাটি নিয়ে দাঁড়ায় আছে, এবং প্রত্যেক দিন এমনও শোনা যায় যে যারা উবার চালান হুন্ডায়, আমি কাউকে ছোট করছি না, কিন্তু এরকম যে 2 লিটার 2 ঘন্টায় দাঁড়ায় আপনার 2 লিটার 4 লিটার করে তেল নিয়ে তারা কি করে, ওটা আবার বিক্রি করে দেয় ডাবল দামে। এই যে ওইখানে তার উবার চালানোর চেয়ে নাকি তার খরচ বেশি, লাভ বেশি হয়। এই যে এই, অথবা গাড়িতে যারা 20 লিটার 50 লিটার 40 লিটার তেল ভরতেন, তারা কিন্তু এখন ফুল ট্যাঙ্কি প্রত্যেক দিন ভরেন। কেন ভরেন আমরা জানি না। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে হবে। ফিলিং স্টেশনগুলো তেল রেখেই যে তারা এক ধরনের চোরা কারবারি করছে, সেটা বন্ধ করতে হবে। আপা, আপনার কাছ থেকে আবারও শুনবো সময় থাকলে। রতন ভাই, একই বিষয়ে জ্বালানি, আমরা নতুন কোন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে পারি? প্রথম দায়িত্বটা যেমন ধরুন 2024-25 যে বাজেটটা হলো, তখন আমাদের এলএনজি আমদানির জন্য বরাদ্দ করা হয়েছিল 58,000 কোটি টাকা, আর নিজেদের দেশের জ্বালানি সক্ষমতার জন্য বরাদ্দ করা হয়েছিল 1,200 কোটি টাকা। তার মানে আমরা নিজেদের সক্ষমতা তৈরি করার চাইতে 57 গুণ বেশি ব্যয় করেছিলাম আমদানির জন্য। তখন থেকে আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে, আমরা তেল গ্যাস কমিটির পক্ষ থেকে বারবার বলেছিলাম যে জ্বালানি ডিপেন্ডেন্সি একটা ভয়ানক বিপদ। আমরা বলেছিলাম যে এই জ্বালানি পাওয়ার, হ্যাঁ, এই সমস্ত জ্বালানি নিয়ে যারা এরকম করছেন তাদেরকে আমরা জ্বালানি অপরাধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিলাম। এবং আওয়ামী লীগের শাসনামলে আমরা কয়েকজনের নাম এবং ছবি দিয়ে পোস্টারও করেছিলাম যে জ্বালানি অপরাধী, দেশটাকে দীর্ঘস্থায়ী একটা বিপদের মধ্যে ফেলে দেবে।
অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই কথাগুলো শোনেন নাই। এমনকার সরকারের কাছে আমাদের দাবি যে ক্রাইসিস একটা আছে, এই ক্রাইসিস আমাদের ঘাড়ের উপর এসে বসে পড়েছে। এই ক্রাইসিস মোকাবেলা যেমন করতে হবে, ভবিষ্যতের পরিকল্পনাও করতে হবে, যে যেহেতু জ্বালানির উপর আমাদের নির্ভর করতেই হবে, ফলে বিকল্প জ্বালানির উৎস কী, নিজের দেশ থেকে প্রাপ্ত জ্বালানিগুলো কীভাবে ব্যবহার করতে পারি, এবং আমাদের জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ যেমন নেওয়া দরকার, প্যানিক বাইং এবং জ্বালানি এই মজুত করে রাখা, দুটোর ব্যাপারে একটা সতর্ক পদক্ষেপ নেওয়া দরকার। ধন্যবাদ রতন ভাই, ধন্যবাদ মনি আপা, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আর কাবিল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।